হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 12 পেপার থেকে অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এই পেপার থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন দুটির উত্তর আলোচনা করব এগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন থাকছে সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণা বা প্লেটোর সাম্যবাদ। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও এবং অনার্সে কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখলে ভালো নম্বর পাওয়া যায় সেটা তোমরা একটা ধারণা পেয়ে যাবে অ্যান্সার দুটো দেখলে। দেখো, প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার দি রিপাবলিক গ্রন্থে যে আদর্শ রাষ্ট্রের পরিকল্পনা করেন, সেখানে দার্শনিক শাসক বা অভিভাবক শ্রেণী যাতে ব্যক্তিগত স্বার্থ, মোহ বা লোভ থেকে মুক্ত থেকে রাষ্ট্রের সেবায় সম্পূর্ণরূপে নিয়োজিত থাকতে পারে, সেই উদ্দেশ্যেই তিনি সম্পত্তি ও পরিবারের সাম্যবাদ নামক এক বিশেষ ব্যবস্থার প্রস্তাব করেন। এটি আধুনিক সাম্যবাদ থেকে সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক ও নৈতিক ব্যবস্থা ছিল, যা শুধুমাত্র শাসক শ্রেণীর জন্যই প্রযোজ্য ছিল। প্লেটোর মতে এই জীবনধারা শাসক শ্রেণীর নৈতিক ও চারিত্রিক শিক্ষার পরিপূরক হিসাবে কাজ করবে। এবারে পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, ব্যক্তিগত সম্পত্তি ও সাম্যবাদ। প্লেটো বিশ্বাস করতেন সম্পত্তির মালিকানা মানব সমাজে বিরোধী ও দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ। সম্পত্তির প্রতি আসক্তি লোককে বাড়িয়ে তোলে এবং শাসককে তার কর্তব্য থেকে বিচ্যুত করে। তাই তিনি শাসক শ্রেণীকে ব্যক্তিগত সম্পত্তি ভোগের অধিকার থেকে বিরত থাকতে বলেছেন। তাদের কোনো নিজস্ব গৃহ থাকবে না, তারা সম্মিলিতভাবে সাধারণ আবাসনে বসবাস করবে এবং যাবতীয় পার্থিব সুখ সম্পদ ভোগ দখলের ঊর্ধ্বে থাকবেন। প্লেটোর পরিকল্পনা ছিল শাসক শ্রেণীর মধ্যে যে মানবিক উৎকর্ষ রয়েছে তা সোনা বা রূপোর থেকে অনেক মূল্যবান। তবে এখানে মনে রাখতে হবে, প্লেটো কেবল শাসক ও সামরিক শ্রেণীর জন্য এই সাম্যবাদ আরোপ করেন। সাধারণ উৎপাদনকারী শ্রেণীর জন্য তিনি আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় রাখার কথা বলেছেন, কারণ তারা পরিশ্রম অনুযায়ী প্রাপ্য পেলে উৎপাদন কার্য আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। এবারে পরের পয়েন্ট হচ্ছে পরিবারের সাম্যবাদ। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের পলিটিক্যাল সায়েন্সের কোনো রকম স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয় না, ঠিক আছে? তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক অ্যাডমিশন নিতে পারো। এবারে পরিবারের সাম্যবাদ, এখানে কি বলা হচ্ছে, প্লেটো শুধু ব্যক্তিগত সম্পত্তি নয়, পরিবারের ক্ষেত্রেও তার সাম্যবাদের ধারণা সম্প্রসারিত করেছিল। তিনি মনে করতেন পরিবার এবং পারিবারিক ভোগ সুখের মোহ সুস্থ সমাজ জীবনের পথে বড় বাধা, কারণ একটি ব্যক্তিকে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর করে তোলে এবং বৃহত্তর রাষ্ট্রীয় কর্তব্যে বাধার সৃষ্টি করে। তাই শাসক শ্রেণীর নারী পুরুষেরা ব্যক্তিগত পরিবার প্রথা বর্জন করবে, তারা ইসলামী আবাসে বাস করবে এবং প্রত্যেকের স্ত্রী ও সন্ততি সকলের বলে পরিগণিত হবে, অর্থাৎ তাদের নিজস্ব কোনো গৃহ বা ব্যক্তিগত পরিবার থাকবে না। নারী পুরুষ বিশেষ সময় ও কালের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং এই মিলনের ফলে জন্মগ্রহণ করা সন্তানের ভরণ পোষণ ও শিক্ষাদানের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে। এর ফলে অভিভাবক মায়েরাও সাংসারিক চিন্তা থেকে নিরস্ত হয়ে রাষ্ট্রের সেবায় নিজেদের সম্পূর্ণরূপে নিয়োজিত করতে পারবে। পরের পয়েন্ট হচ্ছে দেখো, নারী পুরুষের সমান অধিকার ও রাষ্ট্রীয় পরিবার। এখানে কি বলা হচ্ছে দেখো, প্লেটোর সাম্যবাদী চিন্তার সবথেকে অভিনব দিক হলো তার নারী মুক্তির ধারণা। সমকালীন পুরুষ শাসিত এথেন্সে নারীদের সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বে অংশগ্রহণের ক্ষেত্রে সমান অধিকার ছিল না। প্লেটো এই লিঙ্গ বৈষম্যের বিরোধিতা করেন এবং
দৃঢ়ভাবে বলেন, রাষ্ট্রের ঐক্য ও শান্তির স্বার্থে পুরুষের সঙ্গে মেয়েরাও সমান এবং একই দায়িত্ব বহন করবে। রাষ্ট্রের স্বার্থের কথা বিচার করে নারীকে পুরুষের মতোই তার বুদ্ধি, বৃত্তি, মেধা অনুযায়ী আপন কর্ম বা কর্তব্যে উৎসাহিত করা উচিত। পরিবার বর্জনের মাধ্যমে নারী পুরুষ উভয়ই রাষ্ট্রের সেবায় সমান সুযোগ পাবে। সন্তানরাও প্রত্যেকেই তাদের পিতামাতা হিসাবে শিক্ষা পাবে এবং আমরা এবং আমাদের পরিচয়ই প্লেটোর কল্পনা রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানেরা বেড়ে উঠবে। কি বলা হচ্ছে দেখো, আমরা এবং আমাদের পরিচয়ই প্লেটোর কল্পনা রাষ্ট্রে শ্রেষ্ঠ সন্তানরা বেড়ে উঠবে। তারপরে সমালোচনা কি বলা হচ্ছে দেখো, সমালোচনার পয়েন্ট দেখো। প্রথমত কি বলা হচ্ছে দেখো, প্লেটোর সাম্যবাদ সমগ্র সমাজের জন্য নয়, কেবল শাসক শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্যদিকে আধুনিক সাম্যবাদ সমগ্র সমাজের জন্য প্রযোজ্য। দ্বিতীয়ত, প্লেটোর সাম্যবাদী চিন্তার মূলত রাজনৈতিক ও নৈতিক ছিল, যার উদ্দেশ্য ছিল শাসককে ত্যাগী ও দুর্নীতিমুক্ত রাখা। এটি ছিল ভোগের নয়, ত্যাগ করা এবং কিচ্ছ সাধনের নীতি। আধুনিক সাম্যবাদের মূলত অর্থনৈতিক, যার লক্ষ্য হলো সামাজিক মালিকানা প্রতিষ্ঠা এবং সকল মানুষের সুখ ও ভোগ নিশ্চিত করা। তারপর তৃতীয়ত প্লেটোর সাম্যবাদী চিন্তা একটি ক্ষুদ্র বাণিজ্যকেন্দ্রিক নগর জীবনের পটভূমিতে আবর্তিত হয়েছিল। তিনি দাসভিত্তিক এই অসম সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আর আধুনিক সাম্যবাদের সমর্থকরা এক শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে প্রচলিত অসম সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের ডাক দিয়েছে। চতুর্থ, প্লেটো সাম্যবাদে সাধারণ শ্রমজীবী মানুষের রাজনৈতিক ক্ষমতা দখল ও নিয়ন্ত্রণের অধিকারের কথা বলা হয়নি। আধুনিক সাম্যবাদীরা শাসক শ্রেণীর হাত থেকে রাষ্ট্রযন্ত্র ছিনিয়ে নিয়ে সর্বহারাদের শাসন ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা উপায়কে নির্দেশ করে। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, প্লেটোর সাম্যবাদ ছিল মূলত এক রাজনৈতিক পরিকল্পনা, যার উদ্দেশ্য ছিল শাসকের দুর্নীতি ও স্বার্থপরতা থেকে রক্ষা করে ন্যায় প্রতিষ্ঠা করা। ব্যক্তিগত সম্পত্তি ও পরিবারের উচ্ছেদকে তিনি আদর্শ রাষ্ট্রের পৌঁছানোর একটি উপায় মনে করেছিলেন, লক্ষ্য নয়। তাই এই ধারণার কাল্পনিক হলেও সমকালীন সমাজের অবক্ষয় রোধ এবং নারীকে বৃহত্তর রাজনৈতিক জীবনে টেনে আনার স্বপ্নের জন্য প্লেটোর এই চিন্তাধারা রাষ্ট্রচিন্তার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এবার হচ্ছে দেখো, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো, পরে প্রশ্ন। আর আধুনিক রাষ্ট্রতত্ত্বে এর তাৎপর্য দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। দেখো, প্রথমেই ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করা হচ্ছে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রাষ্ট্রদর্শনের ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তার রাজনৈতিক চিন্তাধারা গুরু প্লেটোর আদর্শবাদী চিন্তাধারা থেকে ভিন্ন, যার প্রখর বাস্তব জ্ঞান ও বৈজ্ঞানিক বিশ্লেষণের ওপর প্রতিষ্ঠিত। তিনি তার সুবিখ্যাত গ্রন্থ পলিটিক্স এ রাষ্ট্রের প্রকৃতি, উৎপত্তি এবং শাসনতন্ত্রের যে বিশ্লেষণ করেছেন তা আজও আধুনিক রাষ্ট্রতত্ত্বের ভিত্তি হিসাবে বিবেচিত। তার লক্ষ্য ছিল গ্রিক সভ্যতাকে রক্ষা করা, তবে তিনি এর সমাধান খুঁজেছিলেন বাস্তব রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে। তারপরে দেখো, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের মূল বৈশিষ্ট্য। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে দেখো, রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি। অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের উৎস নিহিত রয়েছে দুটি মৌলিক ও স্বাভাবিক মানুষের সম্পর্কের মধ্যে। একটা হচ্ছে পুরুষ আর নারীর সম্পর্ক, আরেকটা হচ্ছে প্রভু আর ভৃত্যের সম্পর্ক। আর এই দুটি সম্পর্কের যোগফলে পরিবার গঠিত হয়, যা দৈনন্দিন প্রয়োজন মেটায়। ক্রমে বর্ধিত প্রয়োজন মেটানোর জন্য পরিবারগুলি মিলে গ্রাম এবং সবশেষে গ্রামগুলি মিলে রাষ্ট্র গড়ে ওঠে। রাষ্ট্রের জন্ম হয় মানুষের জীবনের মৌলিক চাহিদা মেটাতে, কিন্তু এটি টিকে থাকে মানুষের সুন্দর জীবনের সম্ভাবনাকে সুনিশ্চিত করার উদ্দেশ্যে। তারপরের পয়েন্ট, রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান। তার মতে রাষ্ট্র কোনো চুক্তির ফসল নয়, বরং এটি একটি স্বাভাবিক প্রতিষ্ঠান। পরিবার ও গ্রামের স্বাভাবিক বিবর্তনের ফলশ্রুতিই হলো রাষ্ট্র। মানুষ স্বভাবতই বিচার বুদ্ধি, যুক্তিশীল মন ও
কথা বলার ক্ষমতা নিয়ে জন্মায় এবং প্রকৃতি চায় এই গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য মানুষ স্বাভাবিকভাবে রাষ্ট্রে বসবাস করুক। তাই তিনি বলেন যে যে রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। তারপরে তৃতীয় পয়েন্ট হচ্ছে যে রাষ্ট্র সর্বোচ্চ ও ব্যক্তির পূর্ববর্তী। অ্যারিস্টটলের মতে সমাজস্থ অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্রই হলো সর্বোচ্চ প্রতিষ্ঠান, কারণ এর লক্ষ্য হলো মানুষের সর্বোচ্চ কল্যাণ সাধন এবং স্বয়ংসম্পূর্ণ জীবনের স্বাদ দেওয়া। তিনি মনে করতেন রাষ্ট্র ব্যক্তির পূর্ববর্তী অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, সময় অর্থে নয়, যুক্তি ও গুরুত্বের দিক থেকে। রাষ্ট্র হলো সমগ্র আর ব্যক্তি হলো তার অংশ। জীবনে জীবদেহ যুক্ত থাকাকালীন যেমন অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্ব থাকে, অর্থাৎ তোমার হাত একটা অঙ্গ, তোমার জীবদেহ যতক্ষণ যুক্ত আছে সেটা কিন্তু তোমার হাতের গুরুত্ব আছে। যদি হাতটা জীবদেহ থেকে আলাদা হয়ে যায় হাতের কিন্তু কোনো আর গুরুত্ব থাকে না। তেমনি রাষ্ট্রবিহীন অবস্থায় ব্যক্তির কোনো গুরুত্ব বা ভূমিকা নেই। তারপরে বলা হচ্ছে রাষ্ট্র জীবদেহ স্বরূপ এবং নৈতিকতা। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব জীবদেহের স্বরূপ ধারণার ওপর প্রতিষ্ঠিত। জীবদেহের সঙ্গে তার অংশগুলোর যেমন সম্পর্ক, রাষ্ট্রের সঙ্গে ব্যক্তি মানুষের সম্পর্কও তেমন। তবে তার রাষ্ট্র সর্বাত্মক বা সর্বগ্রাসী নয়। তিনি বোঝাতে চেয়েছেন যে ব্যক্তির মঙ্গল আর রাষ্ট্রের মঙ্গল অভিন্ন, যেখানে সমগ্রের কল্যাণ অংশের কল্যাণকে উপেক্ষা করে প্রতিষ্ঠিত হতে পারে না। তাই রাষ্ট্রচিন্তার অপর বৈশিষ্ট্য হলো নৈতিকতার প্রতি বিশ্বাস, যেখানে রাষ্ট্রের মধ্যে মানুষের নৈতিকতার পূর্ণ বিকাশ ঘটবে। পরের পয়েন্ট কি আছে দেখো, পরের পয়েন্ট আছে দেখো সম্ভাব্য সর্বোত্তম রাষ্ট্র। এখানে কি বলা হচ্ছে, প্লেটো মতো কাল্পনিক রাষ্ট্রের ছক তৈরি না করে অ্যারিস্টটল একটি বাস্তবসম্মত সর্বোত্তম শাসন ব্যবস্থা হিসাবে পলিটিকে বেছে নিয়েছেন, যা তিনি মধ্যবিত্ত শ্রেণীর গণতান্ত্রিক শাসন বলে উল্লেখ করেছেন। এই ব্যবস্থা ধনী গোষ্ঠী ও দারিদ্রদের চরমপন্থা উভয় প্রকার ত্রুটি থেকে মুক্ত রাখে। তিনি জনসংখ্যার গুণাবলীর ওপর গুরুত্ব আরোপ করেন এবং একটি সর্বজনীন বাধ্যতামূলক সরকারি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আদর্শ রাষ্ট্রের নৈতিক ভিত্তি মজবুত করার কথা বলেন। এবার হচ্ছে দেখো আধুনিক রাষ্ট্রতত্ত্বে অ্যারিস্টটলের তাৎপর্য মানেই হচ্ছে গুরুত্ব। প্রথম পয়েন্ট হচ্ছে তুলনামূলক পদ্ধতির জনক। অ্যারিস্টটল সর্বপ্রথম 150টিরও বেশি সংবিধান বিশ্লেষণ করে তুলনামূলক পদ্ধতি অর্থাৎ কম্প্যারেটিভ মেথড প্রয়োগ করেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এই পদ্ধতিকে ভিত্তি করে শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করে। তারপরে বলা হচ্ছে দেখো আইনের শাসন। তিনি আইনের শাসনকে মানুষের শাসনের চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে আইনের প্রাধান্য এবং স্বেচ্ছাচারী শাসনের বিরোধী মনোভাব তার এই ধারণারই প্রতিফলন। তারপরে মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, তিনি মধ্যবিত্ত শ্রেণীর শাসনের পক্ষে মত দেন, যা আধুনিক স্থিতিশীল গণতান্ত্রিক সমাজ এবং কল্যাণকামী রাষ্ট্রের ভিত্তি হিসাবে প্রমাণিত হয়েছে। মধ্যম পন্থা বা ভারসাম্য বজায় রাখার তার এই ধারণা আধুনিক রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তারপরে হচ্ছে দেখো পরের পয়েন্ট হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা। অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্র মানুষের জীবনের মূল চাহিদাগুলো মেটাতে জন্ম নিলেও তা টিকে থাকে মানুষের সুন্দর জীবনের সম্ভাবনাকে সুনিশ্চিত করার উদ্দেশ্যে। এই ধারণাটি বর্তমান জনকল্যাণকর রাষ্ট্রের ধারণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যেখানে রাষ্ট্রের লক্ষ্য শুধু নিরাপত্তা নয়, নাগরিকদের সর্বাঙ্গীন কল্যাণ সাধন। তারপরে বলা হচ্ছে দেখো রাষ্ট্রের জীবদেহে জৈববাদী ধারণা। যদিও তার রাষ্ট্রের জৈববাদী ধারণার সমালোচনা রয়েছে, তবুও এর তাৎপর্য রয়েছে। রাষ্ট্র ও ব্যক্তি বিচ্ছিন্ন নয়, রাষ্ট্রের মঙ্গল ব্যক্তির মঙ্গলের ওপর নির্ভরশীল। তারপরে দেখো উপসংহারে বলা হচ্ছে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের ভিত্তি ছিল বাস্তব বিশ্লেষণ, যা তাকে প্লেটোর আদর্শবাদ থেকে স্বতন্ত্র করেছে। তার তুলনামূলক পদ্ধতি, আইনের শাসনের প্রাধান্য দান,
পলিটির ধারণা এবং জনকল্যাণমূলক রাষ্ট্রচিন্তা, এই সব উপাদানই তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী দার্শনিক হিসাবে প্রতিষ্ঠা করেছে। তার বহু ধারণা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে আজও প্রাসঙ্গিক এবং সমালোচনার পরেও তার স্থান উচ্চতম। এই ছিল তোমাদের আজকে দুটি মোস্ট